নমস্কার। আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমাদের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস তাদের যে বিষয়গুলিতে অগ্রাধিকার রয়েছে সেটি হচ্ছে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ, মানুষের পাশে থাকা, সুস্থ করে তোলা, কোভিডের বিরুদ্ধে একটা সার্বিক লড়াই। এর সঙ্গে রয়েছে ইয়াস, প্রাকৃতিক বিপর্যয়, তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ প্রকৃতির রোষে পড়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব, যতভাবে সম্ভব তাদের ত্রাণ এবং আনুষঙ্গিক ব্যবস্থা করা। এবং তার পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় সরকার যেভাবে লাগাতার প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গের উপর আক্রমণ শানাচ্ছে, তার মোকাবিলা করা, মানুষের পাশে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া, কোভিড হোক কিংবা ইয়াস, যেখানে মানুষের ক্ষতি হচ্ছে মানুষের পাশে থাকা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অগ্রাধিকার। কিন্তু আমাদের এই সংসদীয় গণতন্ত্রে তার মধ্যেও আনুষঙ্গিক দু একটি বিষয় থাকছে, সেগুলিও সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে জরুরি। ফলে মূল অগ্রাধিকার, মূল ফোকাস, মূল কর্তব্য অটুট রেখে সেরকম কিছু বিষয়েও আমাদের বক্তব্য রাখতে হয়, কর্তব্য পালন করতে হয়। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত। তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, মনোনীত সাংসদ ছিলেন। মনোনীত সাংসদ, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সাংসদ কিভাবে একটি দলের প্রতীকে বিধানসভায় অংশ নিতে পারেন, এ নিয়ে বিতর্ক উঠেছিল। আমাদের মাননীয় সাংসদ মহুয়া মৈত্র বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং স্বপন দাশগুপ্ত তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। আমরা দেখলাম এই কোভিড পরিস্থিতির মধ্যেও রাষ্ট্রপতির অফিসকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে চলে যাওয়া, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত স্বপন দাশগুপ্তকে আবার রাজ্যসভায় মনোনীত করার সমস্ত প্রক্রিয়া তারা করেছেন। সেটা তাদের একটি বিষয়। অর্থাৎ কোভিড পরিস্থিতির মধ্যেও যিনি নিজে রাজ্যসভা থেকে ছেড়ে দিয়ে এসছেন, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, পরাজিত হয়েছেন এবং তারপরেই আবার তাকে রাজ্যসভায় দ্বিতীয়বার মনোনীত করে দেওয়া হলো মহামান্য রাষ্ট্রপতির অফিসকে ব্যবহার করে। এই জায়গা থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা বলতে বাধ্য হচ্ছে যে আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার মাননীয় অধ্যক্ষ স্পিকার তাকে একটি চিঠি দিয়েছিলেন। প্রথম চিঠিটি তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে লোকসভার সাংসদ সুনীল কুমার মণ্ডল, বর্ধমান পূর্ব, প্রথম চিঠিটি লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেন 4 জানুয়ারি 2021 এবং পরবর্তী চিঠিটি তিনি দেন
12ই মে 2021। কারণ তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ হওয়ার পর অন্য দল করছেন, অ্যান্টি ডিফেকশনের আওতায় পড়েন, নিয়ম ধারা সমস্ত দিয়ে সুদীপবাবু চিঠি লিখেছেন এবং পরবর্তীকালে তো সুনীলবাবুর পরাজয় টরাজয় সবাই দেখেছেন। এটি গেল প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি 17ই মে 2021 সুদীপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন লোকসভার মাননীয় স্পিকারকে, কাঁথির সাংসদ শিশির কুমার অধিকারী অবিলম্বে তার সাংসদ পদ খারিজ করা হোক বা এমপি পোস্ট থেকে বরখাস্ত করা হোক। 17ই মে 2021, অর্থাৎ সুদীপবাবু আমাদের লোকসভা দলনেতা, তিনি দুই তৃণমূল কংগ্রেসের প্রতীকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভায় যাওয়া দুই সাংসদের সাংসদ পদ থেকে বরখাস্তর দাবি করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। আমাদের এখন প্রশ্ন, এই চিঠি দেওয়ার একাধিক কারণ রয়েছে। কারণ এরা তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভায় গিয়েছেন, কিন্তু দুজনেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করেন, আমরা মনে করি যে এদের আর লোকসভার সাংসদ হিসেবে থাকার কোনো রকম বৈধতা নেই, যোগ্যতা নেই, কারণ তারা দলত্যাগ করেছেন। এবার তার সঙ্গে আনুষঙ্গিক কিছু সমস্যা হচ্ছে, যেহেতু তারা নিজেদের নিয়ে ব্যস্ত, এই দলত্যাগ, এই দল থেকে জিতে ওই দলের মঞ্চে, ফলে ওই এলাকায় মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছেন, সাংসদ তো তৃণমূলের, সেই জায়গায় জনগণকে এরা পরিষেবা দিচ্ছেন না। বিশেষ করে ইয়াস বিপর্যয়ের পরেও কাঁথিতে একজন সুস্থ, সমর্থ, সক্রিয় সাংসদ দরকার, যিনি জনগণকে পরিষেবা দেবেন, যেখানে জনগণ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে সেখানে জনপ্রতিনিধিকে লোকসভায় পাঠিয়েছিলেন। আমাদের খুব স্পষ্ট প্রশ্ন, যদি রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তড়িঘড়ি করে আবার তাকে রাষ্ট্রপতির মনোনীত করে রাজ্যসভায় পাঠাবার দ্রুততা এই কোভিড পরিস্থিতির মধ্যেও দেখা যায়, তাহলে আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজন দলত্যাগী সাংসদকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার দাবি, তথ্য প্রমাণ ধারা দিয়ে যে চিঠি লোকসভার অধ্যক্ষকে দিয়েছেন, লোকসভার অধ্যক্ষ কেন নীরব হয়ে বসে রয়েছেন? যদি এই, আমরা বুঝতে পারছি এটা কোভিড সিচুয়েশন, কিন্তু কোভিড সিচুয়েশন আমরা তো আমাদের কর্তব্য পালন করছি। সেই জায়গায় কোভিডের মধ্যে যদি রাজ্যসভা থেকে কেউ ইস্তফা দিলেন, বিধানসভায় লড়তে এলেন, পরাজিত হলেন, আবার তাকে রাতারাতি রাজ্যসভায় ফিরিয়ে দেওয়ার মতো এই প্রক্রিয়াটা এত দ্রুত করে ফেলা যায়, তাহলে আমাদের দলনেতা যখন বলছেন যে আমাদের দল থেকে জেতা আমাদের সাংসদ তারা দলত্যাগ করেছেন, তাদের আর লোকসভায় থাকার নৈতিক অধিকার নেই, কেন লোকসভার অধ্যক্ষ আমাদের পিটিশনে সাড়া দিচ্ছেন না? অবিলম্বে লোকসভার স্পিকারকে
আমাদের লোকসভার দলনেতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যে চিঠি দিয়েছেন তার বেসিসে সুনীল মণ্ডল এবং শিশির অধিকারী যারা তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে বিজেপির মঞ্চে গিয়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন, অবিলম্বে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে। যদি আপনারা আপনাদের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ইস্তফা দেওয়া ব্যক্তিকে, বিধানসভায় দাঁড়ানো পরাজিত ব্যক্তিকে আবার ফিরিয়ে দেওয়ার গোটা প্রসেসটা আপনারা যদি চালাতে পারেন, তাহলে এই চিঠি, এই পিটিশন কেন পেন্ডিং পড়ে আছে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আমাদের দলের তরফ থেকে যা যা করণীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা এটা খুব প্রকাশ্যে জনমানসে আনতে চাইছি যে সব দিক থেকে কেন্দ্রীয় সরকার এবং দিল্লির বিজেপি যেভাবে চূড়ান্ত প্রতিহিংসাপরায়ণ, বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ধারাবাহিক পদক্ষেপ নিয়ে চলেছে, এটিও সেই চিত্রনাট্যের একটি পৃষ্ঠা, যেখানে তাদের যদি অনুকূলে থাকে রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর, বিধানসভা ভোটে হারার পর তাকে আবার রাজ্যসভায় পুনঃপ্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে, আর আমাদের দল থেকে যারা বিজেপিতে গিয়েছেন আইন মাফিক যখন তাদের লোকসভার সদস্যপদ খারিজের কথা বলা হচ্ছে, তখন তারা কোনো রকম সাড়া দিচ্ছেন না, পিটিশন পেন্ডিং রাখছেন। ফলে আমরা অবিলম্বে এই দুই লোকসভার সাংসদ তাদের সাংসদ পদ থেকে অবিলম্বে স্পিকার বরখাস্ত করুন, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং অন্যান্য যে প্রক্রিয়া সেগুলি আমাদের দলের তরফ থেকে আগেও দেয়া হয়েছে, আবার দেয়া হচ্ছে, কিন্তু এই যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ কেন্দ্রীয় সরকার, বিজেপি, লোকসভার অধ্যক্ষ করছেন, এটি আমরা সকলের সামনে জানিয়ে রাখলাম। এবার আপনাদের যদি কোনো বক্তব্য থাকে। देखिए, there are two petitions which are lying before Honorable Speaker of Lok Sabha. Our leader Sri Sudip Bandyopadhyay of Parliamentary Party of All India Trinamool Congress, he has written to Honorable Speaker demanding immediate disqualification of Sri Sunil Kumar Mondal and Shishir Kumar Adhikari from Lok Sabha, as they have defected, as they are being a Trinamool Congress MP, they have joined Bharatiya Janata Party. We have seen respected Rashtrapati Ji's office, if the President's office can be used to nominate a person in Rajya Sabha earlier who resigned from the same contested in the assembly elections and has been defeated, and now again he has been nominated in Rajya Sabha by Honorable President. So if the President's office can be used to nominate a person in this pandemic situation, then why there is such delay from Speaker's desk, Speaker's office? He should immediately disqualify these two Lok Sabha MPs, namely Sunil Kumar Mondal and namely Shishir Kumar Adhikari, who has defected and who has joined BJP, being a Lok Sabha member from All India Trinamool Congress. Our leader Sudip Banerjee first written about Mr. Sunil Kumar Mondal on 4th January 21. Then again he has written the second reminder on 12th May 21. And regarding Mr. Shishir Kumar Adhikari, 17th May, Mr. Sudip Banerjee has written
to Honorable Speaker, but Speaker yet to act on this petition. We demand immediate disqualification of these two Lok Sabha members from Lok Sabha. Okay? আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ইস্যুটা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন এবং আজ মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই যা বলেছেন আমাদের দলের বক্তব্য তাই। যেভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বলি করার চেষ্টা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে, আসলে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার জন্য এই কাজটি করা হচ্ছে। আর যদি এই মহামারী আইন সংক্রান্ত কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে সেটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারিকরা তাদের থেকে শুরু করে সকলের ক্ষেত্রে নেওয়া উচিত, কারণ তারা এই গোটা জিনিসটা মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন, রেমডেসিভির নেই, যখন দিল্লির মুখ্যমন্ত্রী যোগাযোগ করছেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের উপর 8 দফার নির্বাচন চাপিয়ে দিয়ে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, ডেলি প্যাসেঞ্জারি। ফলে যদি আইনি ব্যবস্থা নিতে হয় তাহলে ওপর থেকে শুরু হওয়া উচিত, কারণ আলাপন বন্দ্যোপাধ্যায় এমন কোনো কাজ করেননি যাতে তার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠতে পারে। এ ব্যাপারে যথাযথ লিখিত জবাব যথাযথ ফোরাম থেকে যথাযথ সময়ে দিল্লির দরবারে পৌঁছে যাবে। এখন তাদের যদি মনে হয় যে তারা এখন কোভিডে তারা অক্সিজেন দেবেন না, রেমডেসিভির দেবেন না, ভ্যাকসিন দেবেন না, 3 রকম দাম করবেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য ইস্যু করবেন, আর পশ্চিমবঙ্গে কেন হেরেছেন সেই হারটা হজম করতে না পেরে নানা ধরনের ডিস্টারবেন্স তৈরি করবেন, সেটা তাদের ব্যাপার, বাকিটা জনতার দরবারেও মানুষ বিচার করবে। শুভেন্দু অধিকারীর কথার আলাদা করে জবাব দেওয়ার কোনো অর্থ হয় না, তার কারণ শুভেন্দু অধিকারী মাস্ট বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি বোথ ইন নারদা অ্যান্ড সারদা কেস। সিবিআই যেখানে এখানকার তৃণমূলের 3 জনকে আর একজন তৃণমূলের বাইরের চার্জশিট দিচ্ছে আইপিএস আমাদের মির্জার বিরুদ্ধে, তো সিবিআই এফআইআর নেমড মুকুল রায় শুভেন্দু অধিকারীকে ধরতে পারছে না। শুভেন্দু অধিকারী তো বিজেপিতে গেছেন এই তদন্তগুলোতে এজেন্সির হাত থেকে বাঁচতে। ফলে শুভেন্দু অধিকারীর এখন ডিউটি তার বন্দি দশা থেকে মুক্ত থাকার, এটা শর্ত তার গলায় বিজেপি সিবিআই এর বকলস পরিয়ে দিয়েছে। ফলে তৃণমূলের দিকে তাকিয়ে কুৎসা করাটা তার নিজের বাঁচার তাগিদে, তদন্ত থেকে বাইরে থাকার তাগিদে। ফলে তিনি কি বলছেন না বলছেন এটা কোনো আলোচ্য বিষয় হতে পারে না। শুভেন্দু অধিকারী মাস্ট বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি বোথ ইন নারদা অ্যান্ড সারদা কেস। থ্যাংক ইউ। আমি শুনেছি, ডিটেল জানি না। না আর নেই, আর কি আছে? এটা তো বারবার বলা হচ্ছে, এই যে বাঁধ ভাঙছে, এতগুলি শতাধিক বাঁধ ভাঙলো, এটা তো মুখ্যমন্ত্রীও বলেছেন, এলাকার মানুষও বলছেন যে বাঁধ 34 বছর ধরে বামফ্রন্ট সরকার স্থায়ী সমস্যার সমাধান করেনি, 34টা বছর ধরে করেনি। এরপরে তৃণমূল জমানায় খুব সামান্য কয়েকদিন একজন অন্য ব্যক্তি দায়িত্বে ছিলেন, তারপর থেকে সেচ দফতর এবং বাঁধ সারানোর দায়িত্ব পুরো দস্তুর ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। তো তারা এমন কি কাজ করলেন যে প্রত্যেকবার কিছু একটু প্রাকৃতিক দুর্যোগ হলেই বাঁধ ভেঙে মানুষ বিপন্ন হয়? তো মানুষই তো বলছেন দেখুন তার তদন্ত চাই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা সরকার যেটা মনে করবেন সেটা হবে। এই প্রশ্নের তো উত্তর এখন তাদের দিতে হবে যে এতদিন ধরে তারা সেচ দপ্তরের দায়িত্বে রইলেন, বাঁধের দায়িত্ব রইলেন,
আর এখন তারা কুৎসা করে বেড়াবেন তৃণমূলের বিরুদ্ধে, আর তাদের কৈফিয়ত দিতে হবে না মানুষের কাছে, এটা চলবে না। যথাযথ তদন্তের ব্যবস্থা হচ্ছে, তাদের কৈফিয়ত দেওয়ার দিন সামনে আসছে। থ্যাংক ইউ।